আচ্ছা, এনার্জি স্টোরড ইন আ ম্যাগনেটিক ফিল্ড। তো আমরা একটা সার্কিটটা কি একটা রেজিস্টর আছে, একটা ইন্ডাক্টর আছে, আর এই পাশে আমি একটা ব্যাটারি দিব। ঠিক আছে, এটা একটা ব্যাটারি, এটা একটা ইন্ডাক্টর, এটা একটা রেজিস্টর। তো এরকম একটা সার্কিটের মধ্যে কি পরিমাণ সার্কিটের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হবে, এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। দ্যাট মিন্স একটা রেজিস্টর একটা ইন্ডাক্টরকে আমি সিরিজে কানেক্ট করলাম একটা ব্যাটারির সাথে। তো এইখানে যদি কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এখানে এখানে হবে এফ ই, তারপর কি হবে যে আমার ভোল্টেজের রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ আর ইন্ডাক্টরের জন্য ভোল্টেজ সবগুলোর যোগফল হবে 0। এখানে ইতে হচ্ছে ভোল্টেজ আমার সাপ্লাই দিয়ে করতেছি, আর রেজিস্টর আর ইন্ডাক্টরের ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই কারণে ড্রপ হচ্ছে বলে সেই দুটো আমি মাইনাস দিলাম, আর যেটা সাপ্লাই করতেছি সেটা আমি প্লাস দিলাম। তো সবগুলোর যোগফল হবে কি 0। আচ্ছা, সো এটাকে লেখা যায় VR প্লাস VL সমান সমান VR সমান সমান আমরা কি লিখতে পারি? V is equal to IR। আর VL সমান সমান কি লিখতে পারি? এখানে যেহেতু একটা লুপ, তার মানে এটাকে আমরা ইসের সাথে তুলনা করতে পারি, সেলফ ইন্ডাকশনের সাথে তুলনা করতে পারি। তো সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে কি হবে? সেলফ ইন্ডাকশনের ক্ষেত্রে হবে L di/dt। তো আমাদের এখানে তিনটা জিনিস পাইলাম, এপসাইলন সমান সমান IR প্লাস L di/dt। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এই সমীকরণে উভয় পাশে I দ্বারা গুণ করে দিব। যদি I দ্বারা গুণ করে দিই তাহলে আলটিমেটলি কি হবে? I সমান সমান I স্কয়ার R প্লাস LI di/dt। EI I স্কয়ার R LI di/dt। তো এখন তোমাদের কারো কথা হইতে পারে এইটা যে স্যার I দ্বারা কেন গুণ করে দিবেন? তো দেখো, আগে জিনিসটা ছিল হচ্ছে ভোল্টেজ, আগে ছিল ভোল্টেজ, ভোল্টেজকে যদি আমরা I দ্বারা গুণ করি, যে কোনো ভোল্টেজকে যদি I দ্বারা গুণ করি তাহলে কি হয়? পাওয়ার স্যার। ঠিক আছে, তো ভোল্টেজকে I দ্বারা গুণ করলে পাওয়ার পাওয়া যায়। তাহলে আমরা কি পাইলাম অ্যাকচুয়ালি? এই EI যে জিনিসটা, EI এটা হচ্ছে পাওয়ার কি পরিমাণ সাপ্লাই করলাম, যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করতেছি কার দ্বারা? বাই দ্য সোর্স, পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স। আচ্ছা, I স্কয়ার R এটা কি? এটা হচ্ছে রেজিস্ট্যান্সে যে পরিমাণ পাওয়ার ডিসিপেটেড হচ্ছে, মানে পাওয়ার ডিসিপেটেড ইন দ্য রেজিস্টরে যে পরিমাণ পাওয়ার ডিসিপেট হচ্ছে। ওকে, আরেকটা কি থাকতেছে? LI di/dt। এটা কি? এটা হচ্ছে কি পরিমাণ পাওয়ার এখানে পাওয়া যাবে, সেটা হচ্ছে কি পরিমাণ পাওয়া যাবে ইন্ডাক্টর কয়েলে, মানে পাওয়ার ইন ইন্ডাক্টর কয়েল। ঠিক আছে, আচ্ছা, এই একটা অবস্থা। এখন তোমরা আমাকে একটু কেউ বলো যে এই তিনটা জায়গায় হচ্ছে পাওয়ারের ব্যাপার স্যাপার আছে, তো এই তিন জায়গা থেকে কোন জায়গাতে এনার্জি পাওয়ার সম্ভাবনা আছে, ম্যাগনেটিক এনার্জি পাওয়ার সম্ভাবনা আছে, সরি কোন জায়গাতে ম্যাগনেটিক ফিল্ড আছে, এটা আমাকে একটু বলো। ইন্ডাক্টর, রেজিস্টর আর হচ্ছে ব্যাটারি, এই তিন জায়গার কোন জায়গাতে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাইতে পারি?
ইন্ডাক্টরের মধ্যে। স্যার ইন্ডাক্টরের মধ্যে তো পাবে না নাকি? আচ্ছা, ইন্ডাক্টরের মধ্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো। আর কোথাও ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা, হ্যাঁ, ব্যাটারির মধ্যে কোনো ধরনের ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার সম্ভাবনা নাই। রেজিস্টরের মধ্যেও ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শুধুমাত্র ইন্ডাক্টরের মধ্যে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাইতে পারি। সো আমরা চাইলে বাকি দুইটা টার্ম আসলে মুছে দিতে পারি, মানে আগের দুইটা টার্মে আমাদের আসলে কোনো দরকার নাই। আমাদের শুধুমাত্র এই, যেহেতু আমরা শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি নিয়ে কাজ করতেছি, তো শুধুমাত্র আমাদের এল আই ডিআই বাই ডিটি এটাই শুধু আমাদের দরকার, আর কোনো জিনিস আমাদের দরকার নাই। ঠিক আছে, এইটা দিলেই হবে। এবং এখান থেকে যদি আমরা এনার্জি বের করতে পারি, তাহলে সেই এনার্জিটাই হবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি। আচ্ছা, এখন দেখো, আমরা একটা জিনিস জানি যে ডাব্লিউ সমান সমান হচ্ছে পিটি, বা পি ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ বাই টি। তো আমরা জানি পাওয়ার সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই টি, মানে যত পরিমাণ কাজ করতেছি সেই কাজকে আমি যদি টাইম দ্বারা ভাগ করে দেই, তাহলে কি পাই? পাওয়ার পাই। ওকে, তো দেখো এই ইকুয়েশনটা দেখতে ডাব্লিউ বাই টি এর মতো না? ধরো আমি ধরলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি পরিমাণ হচ্ছে ডি ইউবি। তো ইউবি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি। তো আমি এনার্জি স্টোরড পার ইউনিট টাইম সেটা যদি লিখি, তাহলে কিভাবে লিখতে পারবো? ডি 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 ইউবি বাই ডিটি। এখন এটা হচ্ছে কি এনার্জি পার ইউনিট টাইম। তো আমরা জানি এনার্জি পার ইউনিট টাইম হচ্ছে পি, আবার এটাও হচ্ছে পি। তার মানে আমরা জিইউবি বাই ডিটি সমান সমান লিখতে পারি এল আই ডিআই বাই ডিটি। আচ্ছা, লিখতে পারি কিনা? এটা যদি একটু আবার বলতেন। আবার একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাওয়ার ইন ইন্ডাক্টর। আচ্ছা দেখো, পাওয়ার ইন ইন্ডাক্টর, ওকে মানলাম আমরা, ঠিক আছে, এটা হচ্ছে পাওয়ার ইন ইন্ডাক্টর। এখন পাওয়ার সমান সমান আমরা কি জানি? ডাব্লিউ বাই টি, তাই তো? ডাব্লিউ বাই টি মানে কাজ, বা কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করি তাহলে আমাদের ক্ষমতা পাওয়া যায়। ওকে, আবার একটা জিনিস জানি যে যতটুকু আমরা কাজ করি ততটুকুই আমাদের শক্তি। তার মানে আমরা একই কথা, যে এটাকে চাইলে এভাবে বলা যায় এনার্জি বাই টি হচ্ছে কি পাওয়ার, একই কথা। আচ্ছা, ডাব্লিউ বাই টি বা এনার্জি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমাদের পাওয়ার। তো আমি ধরে নিলাম যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যে পরিমাণ এনার্জি আছে, টোটাল এনার্জি আছে, সেটা হচ্ছে ইউবি। ইউবি হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের টোটাল এনার্জি পরিমাণ। তো সেই ইউবি পরিমাণ এনার্জিকে আমি যদি সময়ের সাপেক্ষে টি দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? এটাকে এক ধরনের পাওয়ার পাবো না? পাওয়ার পাবো কিনা? জি স্যার। আচ্ছা, পাওয়ার পেলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কার পাওয়ার? একটা ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ার। ওকে, এটা হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ডের পাওয়ার। ওকে, এখন আমরা যে সিস্টেম চিন্তা করছি সেই সিস্টেমের পাওয়ার কি? সেই সিস্টেমের পাওয়ার হচ্ছে এল আই ডিআই বাই ডিটি, কারণ ওই সিস্টেমে শুধুমাত্র এখানেই ম্যাগনেটিক ফিল্ড আছে, অন্য কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড নাই। তার মানে আমি চাইলে এই কথা লিখতে পারি ডিইউবি বাই ডিটি সমান সমান এল আই ডিআই বাই ডিটি। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তো এটা যদি আমরা লিখতে পারি, তাহলে এটাকে একটু দেখি কি করা যায়। ওকে, আচ্ছা, এখন এই সমীকরণের উভয় পক্ষ থেকে আমরা টাইমের অংশটা বাদ দিয়ে দিই, যেহেতু দুই পাশে টাইম আছে। তাহলে কি হবে? ডিইউবি এল আই ডিআই। ঠিক আছে, তো তারপর কি হবে? আচ্ছা, এই যদি হয় অবস্থা, তো এটাকে আমি পরে কি করব? এটাকে আমি ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট করলে আমি এই অল্প টাইম না পেয়ে, অল্প এনার্জি না পেয়ে টোটাল এনার্জিটা পেয়ে যাব। তো এই উভয় সমীকরণকে যদি আমরা ইন্টিগ্রেট করি,
কি হবে এখানে জি ইউবি কে ইন্টিগ্রেট করলে আসবে ইউবি, তাই না? জি ইউবি কে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ইউবি। আর এখন আমরা এই পাশে, আচ্ছা এই পাশে আমরা একটা কাজ করতে পারি, যে যখন আমার শেষ পরিমাণ কারেন্টের পরিমাণ আয়ের পরিমাণ শূন্য, তখন এনার্জি পরিমাণ শূন্য। যখন আয়ের পরিমাণ হচ্ছে আই পরিমাণ ম্যাক্সিমাম পরিমাণ, তখন ইউবি পরিমাণ ইউবি। তাহলে এটা কি আসবে ইউবি শূন্য থেকে ইউবি। ওকে, এখানে এল হচ্ছে কনস্ট্যান্ট, এল কে আমরা সামনে নিয়ে আসলাম, তাহলে থাকতেছে আই ডিআই শূন্য থেকে আই পর্যন্ত। ওকে, ইউবি সমান সমান 0। আচ্ছা এল আই ডিআই কি হবে, আমরা ইন্টিগ্রেট যদি করি তাহলে হবে আই স্কোয়ার বাই 2 শূন্য থেকে আই, এটা হবে ইউবি, তবে এল হাফ, একবার হবে আই স্কোয়ার, একবার হবে শূন্য স্কোয়ার। তো ফাইনালি হবে ইউবি সমান সমান হাফ এল আই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ, ইউবি সমান সমান হাফ এল আই স্কোয়ার, যেখানে এল হচ্ছে কি কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকটেন্স, আই হচ্ছে কি পরিমাণ কারেন্ট। তো এই দুইটা জিনিস আমরা যদি জানি তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডে কি পরিমাণ এনার্জি স্টোর হয়ে আছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? जी सर। আচ্ছা, এখন কারো কোনো কনফিউশন থাকলে বলো। ওকে, ফার্স্ট যে ম্যাথটা আছে সেই ম্যাথে বলা হয়েছে যে ডিটারমাইন দ্য ফোর্স between two free electrons spaced 1 angstrom apart। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। তো আচ্ছা, কারো একজন ফোন বাজতেছে, ফোনটা ধরো। ওকে, তো বলছে কি ফোর্স বের করতে, দুইটা ফ্রি ইলেকট্রনের জন্য যে ফোর্স হবে সেই ফোর্সটা বের করতে বলছে, এবং যখন দুইটা ফ্রি ইলেকট্রন 1 অ্যাংস্ট্রম দূরে অবস্থিত। তো 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻⁻10 মিটার। তো আমরা ফ্রি ইলেকট্রনের চার্জ জানি কত, 1.6 ইন্টু 10⁻⁻19। তো আর এর মান কত, 10⁻⁻10। আচ্ছা, তাহলে আমরা কুলম্বস লতে কি জানি, F সমান সমান 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R স্কয়ার। তো সিম্পল, এখন জাস্ট আমরা 1/4 পাই এপসাইলন নট এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻9, Q1 Q2 এর মান আমরা বসাই দিব, নিচে R এর মান বসাবো, তো অ্যান্সার চলে আসবে। তো এই ম্যাথ তো মনে হয় সবার পারা উচিত। ওকে, এরপরেরটা কি বলছে, হোয়াট শুড বি দ্য ডিসটেন্স অফ সেপারেশন বিটুইন the total positive and negative charges of the copper coin of 1.345 into 10 to the 5 coulomb, such that their force of attraction is 4.5 newtons। বলা হয়েছে যে কি হবে, একটা পজিটিভ কিছু পজিটিভ চার্জ, টোটাল পজিটিভ এবং টোটাল নেগেটিভ চার্জ কপার আয়নের, তাদের ডিসটেন্স কত হবে, মানে তারা কতটুকু দূরত্বে অবস্থিত থাকবে, এবং সেই চার্জগুলো কত করে 1.345 ইন্টু 10⁻5 কুলম্ব করে, যদি তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয় 4.5 নিউটনের। তার মানে এখানে আসলে ফোর্সের মান দেয়া আছে, ফোর্সের মান দেয়া আছে কত, 4.5। Q1 Q2 এর মান দেয়া আছে, আর এর মান বের করতে হবে। তো আমার মনে হয় এটাও তো তোমরা পারবা, তাই না? পারবো না এমন কেউ আছে এটা? আশিক 20100019 পারবা এটা? জি স্যার, পারবো স্যার।
এখানে ফার্স্টে কি করতে হবে, আর এর মান আরটা বের করে নিতে হবে। বের করার জন্য আমাদের যেটা করতে হবে যে আরটাকে এই পাশে নিয়ে আসবো, তারপর সবগুলোকে রুট করে দিব। তারপর জাস্ট সিম্পলি মান বসে ক্যালকুলেটরে ক্যালকুলেট করলেই হবে। আচ্ছা, এরপরে বলছে কি, what is the magnitude of the electric field E such that an electron placed in the field would experience an electrical force equal to its weight? বলছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই কত হবে কার জন্য, যখন আমরা একটা ইলেকট্রনকে একটা ফিল্ডের মধ্যে প্লেস করব এবং সেই ইলেকট্রনটা একটা ফোর্স ফিল করবে, সেই ফোর্সটা কার সমান, ওই ইলেকট্রনের ভরের সমান, ওজনের সমান। তো আমরা জানি যে একটা ইলেকট্রনের কোনো কিছুর ওজন আমরা কিভাবে বের করি, W ইজ ইকুয়াল টু mg। সো এখানে বলছে ফোর্স আর ওজন হচ্ছে সমান, তাহলে F সমান সমান W আর W সমান সমান হচ্ছে mg, তাহলে ফোর্স সমান সমান কি হবে, F সমান সমান mg। m হচ্ছে কি হবে, m হচ্ছে ইলেকট্রনের ভর আর g হচ্ছে 9.8। ওকে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ কি জানি, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ E সমান সমান F বাই Q, যেখানে F সমান সমান mg আর Q তো QE। তাহলে m এর মান হবে 9.1 ইনটু 10⁻31 আর g এর মান হচ্ছে 9.8 আর নিচে Q এর মান কি হবে 1.6 ইনটু 10⁻90। কারো কনফিউশন আছে এখানে? হ্যাঁ স্যার। এরপরে ম্যাথটা কি, এরপরে ম্যাথটা বলছে two small spheres A and B are given charge of 9 coulomb and 16 coulomb respectively. If the distance between the spheres is 0.8 meter, then at what point in the line joining the spheres electric field due to the charges will be same? দুইটা স্ফিয়ার আছে 9 কুলম্ব আর 16 কুলম্বের, তাদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 0.28 মিটার। বলছে এদের মধ্যবর্তী কোন ডিসটেন্সে ইলেকট্রিক ফিল্ড সেম হবে। আচ্ছা, তো আমরা তো জানি না কই হবে, তো আমরা ধরে নিলাম যে এক্স ডিসটেন্সে কি হবে, ইলেকট্রিক ফিল্ড সেম হবে। সো অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন কি হবে, এক্স ডিসটেন্সে যদি সেম হয় তাহলে আমি লিখি যে এই পাশে +9 কুলম্বের জন্য কি হবে, +9 কুলম্বের জন্য হবে 1/4πε0 9 কুলম্ব বা Q1 ডিভাইডেড বাই x স্কয়ার। তো এখান থেকে এই পর্যন্ত যদি x হয়, আচ্ছা এই ম্যাথটা কি আমার করে দিতে হবে একটু, আচ্ছা এই ম্যাথটা আমি করে দিই। স্যার এই শীটটাও দিয়ে দিন স্যার। এই শীট দেয়া আছে তো? ওই স্যার। আচ্ছা, এই একটা চার্জ, এই একটা চার্জ, দুইটা চার্জ, এটা +9 এটা +16। বলা হলো এর মধ্যবর্তী কোন ডিসটেন্সে কি হবে, এর মধ্যবর্তী একটা ডিসটেন্স আছে, সেই ডিসটেন্সে কি ইলেকট্রিক ফিল্ড সেম হবে। ওকে, যদি তাই হয় তখন অবস্থাটা কি হবে, সেটাই ঘটনা। তো ধরে নিলাম যে এই একটা ডিসটেন্স x, যেখানে হচ্ছে কি হবে সমান হবে। তো এখান থেকে এই পর্যন্ত যদি x হয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত কি হবে, x - 0.2.8 আর পুরা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 0.28 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে কি 0.2, x মানে x কে বাদ দিলে 0.28 তো যেটা আসবে এটা। x মাইনাস 0.28 না, স্যার 0.28। 0.28 আচ্ছা, তাহলে আমি এই কন্ডিশন বসাইতে পারি কি, এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড আর এটার জন্য ইলেকট্রিক ফিল্ড সমান। তাহলে হবে 1/4πε0 9/x স্কয়ার সমান সমান 1/4πε0 16/0.28 মাইনাস x স্কয়ার, তাই না? এটার জন্য যা হবে এটার জন্য তাই হবে এবং সেই দুটো কি হবে সমান হবে।
আচ্ছা, যদি তাই হয় এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে x এর মানটা বের করতে হবে। তো দুই পাশ থেকে 1/4 বাদ দিয়ে দিই। ওকে, তাহলে এখন কি হবে? 0.28 minus x এখন আমি দুই পাশে কি করতে পারি? বর্গমূল করতে পারি। বর্গমূল করলে কি হবে? এই পাশে হবে 0.28 মাইনাস x, মানে এই পাশে বর্গমূল করলাম, তো এই পাশে বর্গমূল করলে কি হবে? 4 আর 3। যদি তাই হয় 3 ইন্টু 0.28 গুণ করলে কত হয়? 28 দুগুণে কত? 56। 3 28 মোস্ট অফলি 0.96, দেখো তো একটু, মাইনাস 3x আর এই পাশে হবে 4x। তো 3x কে যদি ওই পাশে নেই 0.96 আর ওই পাশে হবে 3x, ওই পাশে গেলে 7x প্লাস আচ্ছা, এখন x কে একটু ভাগ করো তো 0.96 দ্বারা, দেখো কত হয়। পয়েন্ট 1.37 কত আসে? 0.1.137 0.137 0.137। ওকে, তাহলে যেটা আসবে সেটাই অ্যান্সার। কারো কনফিউশন আছে? ও আচ্ছা আচ্ছা, এটার সাথে 96 না, এটা গুণ করলে হয় হচ্ছে 84। তো ফাইনালি এটা আসে কত? স্যার 0.12। 0.12। তাহলে 0.12 ডিসটেন্সে কি হবে? 0.12 ডিসটেন্সে হচ্ছে সমান হবে। ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ বা ইলেকট্রিক ফিল্ড সেম হবে। স্যার আমাদের কি এত বড় ম্যাথই দিবেন স্যার? হ্যাঁ, সো যেমন তোমার কথাটা আমি বুঝতে পারি নাই। আর বলছি যে মানে ওই গুগল ফর্মে পরীক্ষায় কি এরকম ম্যাথই কি দিবেন স্যার? মানে এত বড় ম্যাথই কি করতে করা লাগবে কি? না স্যার শর্টকাট? শর্টকাটও দিতে পারি, আবার এতটুকু ম্যাথ দিতেও পারি, শুধুমাত্র তোমরা অ্যান্সার লিখবা খাতায় করে। জি স্যার। স্যার আপনি কি স্যার মানে মাল্টিপল চয়েস আকারে দিবেন, আমরা খাতায় করে দেন হচ্ছে অ্যান্সার দিয়ে দিব? হ্যাঁ, সেরকমও হতে পারে। তাইলে ভালো স্যার, ওইখানে তো লিখার পদ্ধতি ওরকম ভালো না। না, গুগল ক্লাস এটা আমি জানি, গুগল ফর্মে কি বিশেষ করে ম্যাথমেটিক্যাল টার্ম লেখাটা একটু টাফ। টাফ বলতে ভালো টাফ। জি স্যার। আচ্ছা, তো এরপরে দেখো একটা ম্যাথ আছে, বলছে দা ইউরেনিয়াম নিউক্লিয়াস কন্টেইনস এ চার্জ 92 টাইমস অফ এ প্রোটন। তো বলো প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ কত? এটা পারা উচিত। তো 1.6 × 10⁻19 পজিটিভ। হ্যাঁ, প্রোটনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 পজিটিভ। সো ইউরেনিয়াম নিউক্লিয়াসের চার্জ কত হবে? 92 × 1.6 × 10⁻19। ওকে, বলছে ইফ আ প্রোটন ইজ শর্ট অ্যাট দ্য নিউক্লিয়াস, একটা প্রোটনকে যদি ওইরকম একটা নিউক্লিয়াসের মধ্যে শর্ট করা হয়, how large a repulsive force does the proton experience due to the nucleus when it is 1 × 10⁻19 meter from the nucleus center? যদি আমরা একটা প্রোটনকে ওইরকম একটা বড় নিউক্লিয়াসের দিকে থ্রো করি, তাহলে কি পরিমাণ বিকর্ষণ বল তৈরি হবে যদি তারা 10⁻11 মিটার দূরত্বে থাকে?
তারপর বলছে the nucleus of atoms are of the order of 10 to the minus 14 in diameter. বলছে নিউক্লিয়াসের অ্যাটমে একটা নিউক্লিয়াস হচ্ছে 10 to the minus 14 diameter তাদের, so the nucleus can be considered as a point charge. Okay, so আমাদের সিম্পলি কি করতে হবে, f is equal to 1 by 4 pi epsilon naught q1 q2 by r square, যেখানে q1 হবে হচ্ছে 92e মানে 92 into 1.6 into 10 to the minus 19, আর q2 হবে শুধুমাত্র একটা প্রোটনের চার্জ, আর r এর মান হবে 10 to the minus 11। শেষ, ক্যালকুলেশন করলে অ্যানসার চলে আসবে। আচ্ছা, এরপরে ম্যাথ কি বলছে, দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ of air is about 3.6 into 10 to the 6 Newton Coulomb, which means if the electric field exceeds this value, sparking will occur. What is the largest charge a 0.5 centimeter radius sphere can hold if the sparking is not to occur in the air surrounding it? আচ্ছা, তো এখানে বের ই এর মান দেয়া আছে 3 into 10 to the power 6, বলছে লার্জেস্ট চার্জ কত হবে, যে চার্জের জন্য যে চার্জটা 0.5 রেডিয়াসে থাকলে কোনো স্পার্কিং তৈরি হবে না। সো আর এর মান আমরা জানি কত, 0.5। সো এখান থেকে আমাদের বের করতে হবে কিউ এর মান, ঠিক আছে। ই দেয়া আছে, আর দেয়া আছে, 1 by 4 pi epsilon naught এর মান জানি, কিউ এর মানটা বের করতে হবে। ওকে, এরপরে বলছে হোয়াট মাস্ট বি দ্য ম্যাগনিটিউড অফ অ্যান আইসোলেটেড পজিটিভ পয়েন্ট চার্জ বি ফর দ্য ইলেকট্রিক পটেনশিয়াল অ্যাট 10 centimeter from the charge to be 100 volts। আচ্ছা, যদি এমন হয়, বলছে যে আমাদের আইসোলেটেড পয়েন্ট চার্জের মান কত হবে যদি তারা 10 সেন্টিমিটার দূরত্বে থাকে এবং সেখানে এক ধরনের ভোল্টেজ তৈরি হয়, সেটা হচ্ছে প্লাস 100 ভোল্টস। সো ভোল্টেজের মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, আগের মতোই চার্জের মান বের করতে হবে। ফর্মুলা কি, V is equal to 1 by 4 pi epsilon naught Q divided by R। আচ্ছা, এরপর একটা ম্যাথ দেয়া আছে, show that the absolute potential at point P in this figure is 0। এরকম একটা ফিগার দেয়া আছে, বলা হয়েছে যে এই ফিগারে অ্যাবসলিউট পটেনশিয়ালটা 0 হবে, এটা একটু বের করে দেখাইতে। দেখো এখানে একটা পয়েন্ট আছে পি, সেই পি পয়েন্টে পটেনশিয়াল 0 হবে। তো আমরা একটু ক্যালকুলেট করি পি পয়েন্টে পটেনশিয়াল কত হইতে পারে। আচ্ছা, তো এই কিউ এর জন্য পি এর পটেনশিয়াল কত হবে আর মাইনাস কিউ এর জন্য পি এর পটেনশিয়াল কত হবে সেটা আমাদের বের করতে হবে। এবং এখানে দেয়া আছে কি, প্লাস কিউ থেকে মাইনাস কিউ পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 2b, এপাশে একটা বি এপাশে একটা বি, আর এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে a। তো আমরা যখন পি এ পটেনশিয়াল বের করব তখন আমাদের ডিসটেন্স কাজ করবে এইটা। তো এটার মান আমরা কিভাবে পাইতে পারি, আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই যদি করি তাহলে এইটার মান পাইতে পারি, কারণ এটা হচ্ছে লম্ব, এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অধিভুজ। তাহলে এটা কি হবে, বি স্কয়ার প্লাস এ স্কয়ার, মানে রুট বি স্কয়ার প্লাস এ স্কয়ার হবে আমাদের এখান থেকে এইটুকুর মান, আবার এখান থেকে এইটুকুর মানও একই, রুট বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তো আমরা পটেনশিয়াল সমান সমান কি জানি, পটেনশিয়াল সমান সমান জানি v is equal to 1 by 4 pi epsilon naught q divided by r। সো প্লাস কিউ চার্জের জন্য কি হবে, বিপি প্লাস হবে কি 1 by 4 pi epsilon naught প্লাস কিউ রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, আর মাইনাস কিউ এর জন্য হবে কি বিপি 1 by 4 pi epsilon naught মাইনাস কিউ রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এখানে একটা প্লাস আর এখানে একটা মাইনাস, এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে প্লাস মাইনাসে কাটা গিয়ে হয়ে যাবে 0। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। এরপরে বলছে a parallel plane parallel plate capacitor has
circular plates of radius r is equal to 10 centimeter separated by a distance d is equal to 1 millimeter. How much charge is stored on each plate when their electric potential difference has the value v is equal to 100 volt? আচ্ছা, বলছে কি যে কতটুকু চার্জ স্টোর হবে যখন প্রত্যেকটা প্লেটে কতটুকু চার্জ স্টোর হবে যখন তাদের পটেনশিয়াল ডিফারেন্স কত হবে v is equal to 100 ভোল্ট। তো আমরা জানি q is equal to vc, q is equal to কি vc, সেখানে v এর মান দেয়া আছে 100 কিন্তু c এর মান তো দেয়া নাই, তো c এর মান আমরা কই পাবো? তো আমরা একটা ক্যাপাসিটরের জন্য c সমান সমান জানি c সমান সমান a epsilon naught divided by d। আচ্ছা, a epsilon naught divided by d, তাহলে আমাদের জানতে হবে এপসাইলন নট এর মান কত। এপসাইলন নট এর মান হচ্ছে 8.854 × 10⁻12। ডি এর মান কত? ডি এর মান এখানে দেয়া আছে 1 মিলিমিটার, সো ডি এর মান আমরা 1 মিলিমিটার লিখবো, সেটাকে মিটারে কনভার্ট করে। আর এর মান কি হবে? আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি, এখানে বলা হয়েছে যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর হ্যাজ সার্কুলার প্লেটস, মানে বৃত্তাকার প্লেটগুলা। তো বৃত্তাকার কোন একটা প্লেটের এরিয়া কি হবে? বৃত্তাকার ক্ষেত্রে মানে অবশ্যই পাই আর স্কয়ার। সো a is equal to কি হবে? a is equal to pi r square। সো পাই আর স্কয়ার কি হবে? 0.1, কারণ এই যেখানে r এর মান দেয়া আছে 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার মানে কি 0.1 মিটার। সো পাই আর স্কয়ারের মান বের করলে যেটা আসবে সেটা হবে a এর মান, এপসাইলন নট এর মান তো জানি, আর d এর মান হচ্ছে যে 1 মিলিমিটার। তো এটা বসাইলে আমরা c পাবো, সেই c টাকে আমরা কি করব? v এর সাথে গুণ করে দেব, গুণ করে দিলে আমাদের q এর মান আমরা চলে আসবে। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ আছে, দ্য এরিয়া অফ ইচ প্লেট অফ এ এয়ার ফিল্ড প্যারালাল প্লেট ক্যাপাসিটর ইজ 1.1 × 10⁻8 মিটার স্কয়ার। হোয়াট মাস্ট বি দ্য সেপারেশন বিটুইন দ্য প্লেটস ইফ দ্য ক্যাপাসিট্যান্স ইজ টু বি 1 ফ্যারাড? ক্যাপাসিট্যান্স সি এর মান দেয়া আছে, এর মান দেয়া আছে, এর মান কত দেয়া আছে? 1.1 × 10⁻8 মিটার স্কয়ার। এপসাইলন নট এর মান দেয়া আছে, এপসাইলন নট এর মান আমরা অ্যাকচুয়ালি জানি, শুধুমাত্র ডি এর মান বের করতে হবে। তো এটা তো খুবই সিম্পলি তোমরা করে ফেলতে পারবে আমার বিশ্বাস। আচ্ছা, ফাইনালি আরেকটা কি আছে, কম্পিউট দ্য এনার্জি স্টোরড ইন আ 60 picofarad capacitor when charged to a electric potential difference of 2 kilovolt। এটা একটা বলছে, আরেকটা বলছে কি when the charge of 30 nanocoulomb on its plate। এরকম দুইটা অবস্থা যদি হয়, যে পটেনশিয়াল ডিফারেন্স যদি হয় 2 কিলোভোল্ট, আর যদি এমন হয় যে প্রত্যেকটা চার্জ 30 ন্যানোকুলম্বের প্রত্যেকটা চার্জ যদি প্রত্যেকটা প্লেটে থাকে, তাহলে 60 ফ্যারাড পিকোফ্যারাড একটা ক্যাপাসিটরে কি পরিমাণ এনার্জি স্টোর হবে। তো আমরা ফর্মুলা জানি, E is equal to half CV স্কয়ার। সো যেহেতু এখানে C দুইটার ক্ষেত্রে আছে আর V দেয়া আছে, মানে ক্যাপাসিট্যান্সের মান দেয়া আছে আর পটেনশিয়াল ডিফারেন্সের মান দেয়া আছে, সো আমরা ফর্মুলা ইউজ করব U is equal to half CV স্কয়ার। ওকে, আর সো আমাদের হাফ C এর মান হচ্ছে 60 পিকোফ্যারাড, পিকোফ্যারাডকে ফ্যারাডে নিতে হলে 10⁻12 দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, আর V কত? V হচ্ছে 2 কিলোভোল্ট। 2 কিলোভোল্ট মানে কত? কিলো মানে 1000 দিয়ে গুণ, তাহলে 2000। আচ্ছা, আরেকটা কি, when the charge of 30 nanocoulomb on its plate। সো যেহেতু এখানে চার্জের পরিমাণ দেয়া আছে, ভোল্টেজ দেয়া নাই, সো আমরা এখানে আরেকটা সূত্র ইউজ করব, U is equal to half Q square by C। সো এই সূত্র যদি ইউজ করি, Q এর মান দেয়া আছে 30 ন্যানোকুলম্ব, ন্যানোকুলম্ব মানে হচ্ছে 10⁻19, আর C এর মান তো 60 পিকোফ্যারাড আছে, তো সেটা ফর্মুলা ইউজ করলেই অ্যানসার চলে আসবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইলেকট্রিসিটির যে কটা ম্যাথ আছে সবগুলো এখানে করে দেওয়া আছে। ঠিক আছে, সো এই পর্যন্ত তোমরা যদি ম্যাথ করো, আগামী ক্লাসের জন্য, মানে আগামী ক্লাস নেক্সট দিন পরীক্ষার জন্য তোমাদের হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে
ম্যাগনেটিজমের ম্যাথগুলো একটু বাসায় দেখো, দেখার পরে যদি কোনো যেসব ম্যাথে প্রবলেম মনে হয় আমাকে একটু নেক্সট ক্লাসে একটু বললে আমি ওগুলো আবার সলভ করে দেবো। জি স্যার।